বিজয়ের মাসে এনটিভির মুক্তিযুদ্ধের বীর ও বীরত্বগাথা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা এমন একজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলবো, তার মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা শুনব, দুর্ধর্ষ সব অভিযানের গল্প শুনব আমরা, যিনি পাকিস্তান শত্রু বাহিনীকে জীবন বাজি রেখে পরাজিত করেছিলেন। তিনি এলএমজি নিয়ে পাকিস্তানের বিমানকে ভূপাতিত করেছিলেন। বিশ্বে যুদ্ধের ইতিহাসে একটি বিরল ঘটনা। তিনি ঢাকায় যেতে পাকিস্তানি হানাদার বাহিনী প্রবেশ করতে না পারে তিনি ফেনীতে যেই নিরাপত্তা বলয় গড়ে তুলেছিলেন, সেই নিরাপত্তা বলয়ের গল্প আমরা শুনব তার কাছ থেকে। তিনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য রাষ্ট্র তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করেছে। আসুন আমরা পরিচিত হই আমাদের সেই বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী জাফর ইমামের সাথে। জাফর ইমাম সম্মুখ যুদ্ধে শত্রুকে বারবার পরাজিত করা এই বীর মুক্তিযোদ্ধার জন্ম 1947 সালের 13 ডিসেম্বর ফেনী জেলার ফুলগাজী উপজেলার নোয়াপুর গ্রামে। জাফর ইমাম 1966 সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। 1971 সালের 26 মার্চ কাল রাত্রির পর তেজগাঁও বিমানবন্দর থেকে সেনা পোশাক পরিবর্তন করে ছদ্মবেশ ধারণ করে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন জাফর ইমাম। প্রথমে রাজনগরে সাব সেক্টর গঠন করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন জাফর ইমাম। পরে তার নেতৃত্বে গঠিত হয় 10ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। যুদ্ধক্ষেত্রে এলএমজি দিয়ে শত্রু বিমান ভূপাতিত করার নজিরবিহীন দুঃসাহসিক কাজ করেন জাফর ইমাম। এমন দুর্ধর্ষ অভিযানের নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে জাফর ইমামকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। মুক্তিযুদ্ধ শেষে দেশ গঠনের লক্ষ্যে যোগ দেন রাজনীতিতে। বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেন এই বীর মুক্তিযোদ্ধা। স্যার, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকে ধন্যবাদ। আপনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেক্ষাপটটা তো নিশ্চয়ই এক রাত্রে বা একদিনে তৈরি হয়নি। সেই প্রেক্ষাপটের কথা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে কোন প্রেক্ষাপটে কিভাবে আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন। সুন্দর প্রশ্ন করেছেন। আমি মনে করি বর্তমান প্রজন্ম এই প্রশ্নের উত্তর জানা উচিত। কারণ মুক্তিযুদ্ধ হঠাৎ করে হয়নি, রাতারাতি হয়নি, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পুরো জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেদিন দীর্ঘ সংগ্রাম করেছিল। 52 ভাষা আন্দোলন থেকে নিয়ে আমি বলবো প্রথম পদক্ষেপ শুরু হয়। এরপরে 69 গণ অভ্যুত্থান, তারপরে 70 নির্বাচন। সেই নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠ পাওয়ার পরেও তারা ক্ষমতা হস্তান্তর করে নাই। তো বঙ্গবন্ধু ক্ষমতার জন্য লালায়িত ছিল না। তিনি জানতেন যে এরা কোনোদিন ক্ষমতা হস্তান্তর করবে না, সেজন্য তারাও কালক্ষেপণ করছিল। বঙ্গবন্ধুও কৌশলী ভূমিকা নিয়েছেন। কৌশলী ভূমিকা না, দূরদর্শিতা সম্পন্ন বিজ্ঞ রাষ্ট্রনায়ক। তিনিও খুব কালক্ষেপণ করে আস্তে 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 জাতিকে প্রস্তুত করতেছিলেন একটা এই অধিকার আদায়ের সংগ্রামের জন্য, সেটা যুদ্ধ হোক বা যে কোনো উপায়ে হোক। 70 নির্বাচনে যখন ক্ষমতা হস্তান্তর করলো না, বঙ্গবন্ধু জানতেন যে ক্ষমতা দেবে না, তারপরে উনি ওদের সাথে মার্চ মাসে ড্রামা করতেছিলেন। আমি সেটাকে বলি এটা ড্রামা। তাদের বুট্টু ইয়াহিয়াদের দেবে না, তারপরও তারা প্রস্তুতি ছিল আমাদের পূর্ব পাকিস্তানের তৎকালীন বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য। আমরা তখন লক্ষ্য করতেছিলাম ভেতরে সাধারণ মানুষ তো ভেতরের কথা জানে না, ক্যান্টনমেন্টের সেনানিবাসের, তারা কিন্তু এটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। এই খবরগুলো আমরা কিন্তু বিভিন্ন উপায়ে বঙ্গবন্ধুর কাছেও গিয়েছিল। সে তখন তাদের যুদ্ধের প্রস্তুতি বঙ্গবন্ধু জানতেন, সেই জন্য মার্চে যে তাদের সাথে কথাবার্তা বলতেছিল সেটা কিন্তু উনি কৌশল অবলম্বন করে চলছিলেন। এবং এই জন্য কৌশল বলবো আমি, আলাপও করছিলেন পাশাপাশি। আপনারা দেখেন 7 মার্চের ভাষণ, অনেকে যুদ্ধের স্বাধীনতার ঘোষণার কথা বলে। আমি মনে করি স্বাধীনতার ঘোষণা 7 মার্চের ভাষণের মধ্যে সবে আছে। স্বাধীনতার ঘোষণাও আছে,
জাতিকে যুদ্ধের জন্য প্রস্তুতির কথা আছে এবং দিক নির্দেশনা আছে যে কী করতে হবে, কী অবস্থা কী করতে হবে, কী অবস্থা কী করতে হবে সব বলেছে। বলছে তোমরা এটা পর্যন্ত বলেছে দেন তোমরা ঘরে ঘরে দুর্গ করে তোলো। উনি জানতেন দ্য আলটিমেট গোল হচ্ছে আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদের সাথে একটা আমাদের রক্তক্ষয়ী সংগ্রাম হবে, যুদ্ধ হবে। এটা বঙ্গবন্ধু জেনেই 7 মার্চের তখন এত অ্যাডভান্স উনি বলে দিয়েছিলেন প্রস্তুতি গ্রহণ করো। সেদিন কিন্তু আমরা দলমত নির্বিশেষে সবাই একতাবদ্ধ হয়েছিল তার নেতৃত্বে, তার আহ্বানে সাড়া দিয়ে। আমরা জীবনটাকে আমরা উৎসর্গ করেই অলমোস্ট উৎসর্গ করার মতনে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি। আমরা তো দেখতেছিলাম যে তারা কিন্তু 25শে মার্চে রাত্রে ক্র্যাকডাউনের জন্য প্রস্তুতি নিচ্ছে, পুরা যুদ্ধের প্রস্তুতি। আমাদের কৌশলগতভাবে তারা এক একজনের বিভিন্ন উপায়ে বিভিন্ন দিনে তারা ওয়েস্ট পাকিস্তানে পোস্টিংয়ে পাঠাবে বলে আমাদেরকে ঢাকা পাঠাচ্ছিল। আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিলাম। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আমাদের 4 জন অফিসার আরও অনেকের সাথে আমাকেও পাঠালো তেজগাঁ এয়ারপোর্টে ফার্স্ট উইক অফ এপ্রিল। তেজগাঁ এয়ারপোর্টে হেলিকপ্টারটা ড্রপ হওয়ার পর আমি টয়লেটে গিয়ে কমান্ডো স্টাইলে আমার ড্রেসটা চেঞ্জ করলাম, জীবনে যে বাজি রেখে যে কাম হোয়াট মে যা হবে হবে, ইউনিফর্ম সিভিল ড্রেস করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে বাইরে এসে ট্যাক্সি ওইখানে দাঁড়ানো আছে দূরে, বেবি ট্যাক্সি। আমি তাকে বললাম তুমি এলিফেন্ট রোডে যাবা? না ক্যান্টনমেন্টের দিকে যাবা? যাবো স্যার। না চলো, বর্তমান জাহাঙ্গীর গেট। আমার উদ্দেশ্য ছিল তাকে ওই দিকে কেউ যদি আমার ফলো করে, আমার উদ্দেশ্য কেউ যদি ফলো করে থাকে যদি থামায়, তারা আমি বলতে আমি ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছি। তো ওইখানে আমার স্ট্র্যাটেজি ছিল আমার ওইদিকে রওনা দিয়ে যখন থার্ড গেট নাই, থার্ড গেটের হাফ ওয়ে যখন যাবে তখন তাকে ঘুরিয়ে তাই করলাম। সে যখন একটু স্টার্ট দিয়ে একটু সামনে এগিয়ে গেল, আমি তারপরে ব্যাক করো, চলো স্ট্রেট চলো এলিফেন্ট রোড, আমার হবু শ্বশুর বাড়ি এটা। এখান থেকে আমরা পালিয়ে 4 জন পদাধিক অফিসার, আমরা ক্যাপ্টেন, সবাই সিনিয়র ক্যাপ্টেন, অ্যান্ড 4 জনের মধ্যে আমি জুনিয়র মোস্ট, আর সবাই আমার থেকেও সিনিয়র। আমিনুল হক সিনিয়র ছিল, সালেক সিনিয়র ছিল, আকবরও সিনিয়র ছিল আমার 6 মাসের। তো অল ক্যাপ্টেন আমরা 4 জন পদাধিক অফিসারের সাংঘাতিক ব্যাপার। পাকিস্তান আমি 4 জন পদাধিক অফিসার, অন্য কোনো সিগন্যাল করবো এসসি করেন না। আমরা বাসাবো হয়ে ত্রিমুনি হয়ে আমরা বুড়িচং বর্ডার দিয়ে ক্রস করবো। আমাদের গাইড যেটা ছিল তারা আমাদেরকে সেভাবে বলছিল যে বুড়িচং বর্ডার, তাই বুড়িচং বর্ডার দিয়ে আমরা ক্রস করেছি, কুমিল্লার দিকে রওনা দিলাম। আপনার নিজের জেলা ফেনী, আপনার যুদ্ধক্ষেত্র হয়ে উঠল ফেনী, মানে এটা কি আপনার নিজের পরিকল্পনা অনুযায়ী হয়েছে নাকি যেভাবে চলেছিল সেভাবেই হয়েছে? না, এগুলো পরিকল্পনা অনুযায়ী হয়নি। এগুলো আমরা যখন ক্রস করলাম বর্ডার, রাস্তায় তো অনেক কাহিনী হয়েছে, আমাদেরকে অনেকে সন্দেহ করতেছিল এরা কোনো বিহারি কিনা, পাকিস্তান এজেন্ট কিনা। আমরা বর্ডার ক্রস করলাম, বর্ডার ক্রস করে আমরা মেলাঘর গেলাম, ইন্ডিয়ান মেলাঘরে। সেখানে সেদিন ভাগ্যচক্রে বলবো কোইন্সিডেন্স, উসমানীও প্রেজেন্ট ছিল, 2 নম্বর সেক্টর এবং খালেদ মোশাররফ। আমরা রিপোর্ট করলাম উসমানী ওয়াজ দেয়ার অ্যাট দ্যাট টাইম। তা আমি যেহেতু নোয়াখালী বাড়ি, আমার গ্রেটার ফেনী বাড়ি, গ্রেটার নোয়াখালীর ছেলে, তো তারা তখন তাৎক্ষণিকভাবে আমাকে পোস্টিং দিল যে ইউ গো অ্যান্ড অর্গানাইজ দ্য রাজনগর সাবসেক্টর, অর্গানাইজ করো ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর আর লাকসাম 14 গ্রাম আর লাকসামের অংশ বিশেষ তোমার সাবসেক্টর, বৃহত্তম সাবসেক্টর, ওটার আমাদের দায়িত্ব দিল। যেদিন আমি সেখানে গেলাম তার 2 সপ্তাহ পরে খালেদ মোশাররফ আসলো, এসে আমাকে বললো দেন এন্ড অফ এপ্রিল প্রায়, বললো দেন জাফর দিস সাবসেক্টর ই অর্গানাইজ, এই 4টা ডিস্ট্রিক্টের কুমিল্লার অংশ 14 গ্রাম আর লাকসাম, ওরাও তো অনেক কন্ট্যাক্ট করবো পাবলিক লিডার্সেরা, আর এই 3 ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী এরাও এমপিরা কন্ট্যাক্ট করবে, এখানে তুমি সাবসেক্টরটা অর্গানাইজ করো। এরপরে আবার উনি মে-এর ফার্স্ট উইকে আসলো আবার, যে রাজনগর আমার তো নির্দেশ দিয়ে গেল সাবসেক্টর অর্গানাইজ করো। এই 4 ডিস্ট্রিক্ট আর 8000 গেরিরা আমার ইয়ারমার্ক করছি 3-4 সপ্তাহে। এরা থাকবে লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, 14 গ্রাম এবং লাকসাম। এখানে গ্রাম পর্যায়ে আমাদের 8000 গেরিলা অলরেডি আমরা লোকাল লিডার্সদের মাধ্যমে আমাদের আর্মির যারা ওইসব এলাকার আর্মির হাবিদার সুবেদার আছে ওদেরকে দায়িত্ব দিয়ে সমন্বয় ঘটিয়ে আমাদের যারা লোকাল লিডার ছিল, চেয়ারম্যান, এমপি, এমএনএ, সবাই মিলে 8000 গেরিলা সেখানে অলরেডি স্টেশন, মানে যারা ওইখানে লোকালি যুদ্ধ করবে আমরা ট্রেনিং দেব, অস্ত্র সাপ্লাই দেব। আর রাজনং সাবসেক্টর হবে যুদ্ধের জন্য। আমি অর্গানাইজ শুরু করলাম, প্রায় 700-র মতো অর্গানাইজ করলাম, 750 এপ্রিলের মধ্যে। 750 রেডিমেড আমি পেলাম এবং ইন্ডিয়ান ট্রেনিং এ পাঠালাম আরও 200-র মতন, যারা উইদিন 1 মান্থ 1.5 মাসের মধ্যে আমার ব্যাক করবে।
তখন মেতে গিয়ে খালেদ মোশাররফ আমাকে বললো, মের ফার্স্ট উইকে, সেকেন্ড উইকের দিকে আমার ফাইনালি বললো, তার সেকেন্ড ভিজিট। খালেদ মোশাররফ মাসে একবার আসতেন, কারণ মেলাঘর থেকে 2 নম্বর সেক্টর থেকে আমার বিলোনিয়া প্রায় 150 কিলোমিটার দূরে। তো ওভারনাইট সে প্রত্যেক সপ্তাহে আসা সম্ভব না, কারণ খালেদ মোশাররফ আমাদের নাম্বার 2 সেক্টর ছিল খালেদ মোশাররফ অধীনে দ্য বিগেস্ট সেক্টর অফ বাংলাদেশ, দ্যাট ইজ 1/4 অফ মেইনল্যান্ড অফ বাংলাদেশ, দ্যাট ইজ গ্রেটার ঢাকা, গ্রেটার ময়মনসিংহ, গ্রেটার ঢাকা, গ্রেটার দিস থিং নোয়াখালী, গ্রেটার কুমিল্লা, ফরিদপুর অংশবিশেষ, এই পুরা এগুলো ছিল খালেদ মোশাররফ অধীনে। 1/4 তো বাংলাদেশের মেইনল্যান্ড তার অধীনে, অ্যান্ড বিগ সাবসেক্টর। তো বলো যে আমি তো তোমার এখানে প্রত্যেক সপ্তাহে চেষ্টা করবো, মাসে একবার দুইবার আমি আসবো, বাট ইনস্ট্রাকশন দিয়ে যাবো, সেভাবে অর্গানাইজ করো। বাট ইউ আর দ্য কমান্ডার অফ সাবসেক্টর কমান্ডার, দ্য বিগেস্ট সাবসেক্টর ইন বাংলাদেশ লিবারেশন ওয়ার। আমরা বিলোনিয়ার গল্প শুনবো স্যার, আপনার কাছে আপনার বীরত্বের গল্প শুনতে চাই। কেন বিলোনিয়া যুদ্ধক্ষেত্র অনন্য সবার চোখে? আপনাকে আবার ধন্যবাদ। বিলোনিয়া পাকিস্তান আর্মির জন্য একটা আতঙ্কের রণাঙ্গন ছিল, এটা উত্তপ্ত রণাঙ্গন। আমরা ডিফেন্স নিয়ে নিলাম পাকিস্তান আর্মিকে ফেস করে, তো আমাদের দিকে মুখ করে তারা পজিশন নিয়েছে, আমরা তাদের দিকে মুখ করে পজিশন নিয়েছি, এই ডিফেন্সিভ। তখন খালেদ এসে আমার বললো সেকেন্ড উইক অফ এপ্রিল যে জাফর ইমাম, আমাদের এখানে 10 বেঙ্গলটা তুমি রেজ করবা আউট অফ দ্য ফ্রিডম ফাইটার্স, এবং সে আগের সিপাহী হোক আর বর্তমান ইউনিভার্সিটি স্টুডেন্ট হোক, তার যোগ্যতার ভিত্তিতে, তার ব্যাটেলফিল্ডে তার পারফরমেন্স দেখে, সাহসিকতা পারফরমেন্সের মাপকাঠিতে বিবেচনা করে এদেরকে দিয়ে তুমি 10 বেঙ্গল অর্গানাইজ করতে হবে। 10 বেঙ্গল, নিউক্লিয়াস 10 বেঙ্গল গঠিত হলো মে মাসে বিলোনিয়া রণাঙ্গনে। আপনি অধিনায়ক? আমি অধিনায়ক 10 বেঙ্গলের, অ্যাজ ওয়েল এজ অধিনায়ক সাবসেক্টর রাজনগর। যেমন খালেদ মোশাররফ অধিনায়ক নাম্বার 2 সেক্টর, অ্যাজ ওয়েল এজ কে ফোর্স কমান্ডার। কে ফোর্সের অধীনে 10 বেঙ্গল গঠিত হওয়ার কথা। তো কে ফোর্সের একটা ইউনিট 10 বেঙ্গল আমি রেস করার দায়িত্ব পেলাম। তো রেস অটোমেটিক্যালি রেডিমেডে আমি রেস করতেছি। এই সিপাহী যারা ইপিআর, বিডিআর, আনসার, মুজাহিদদের দিকে 10 জন থেকে হয়তো 2 জন সিলেক্ট করলাম, এদেরকে ইয়ারমার্ক করে রাখলাম, কিন্তু এরা সবাই যুদ্ধে আছে, তারা বুঝতেছে না কে 10 বেঙ্গল থাকবে কি থাকবে না আলটিমেটলি। বাট সবাই কিন্তু একই কমান্ডের অধীনে, আমার কমান্ডের অধীনে, সেই জন্য অসুবিধা হচ্ছে এলাকা। এবং আপনার এখানে যুদ্ধের ভেরিয়েশনটা কি ছিল, পার্থক্যটা কি ছিল? ওইটা বলছি। আমি আপনাকে প্রথমে সংগঠনটা সম্বন্ধে বললাম। সো 10 বেঙ্গল গঠিত হয়ে গেল। তো বললো দেন দিছি, তখন আমাকে শেষ নির্দেশ দিয়ে গেল যে তোমরা যুদ্ধ করতেছো পাকিস্তান আর্মির সাথে, ফেস টু ফেস 800 গজ দূরে তারা আছে, এটাই 10 বেঙ্গলের যুদ্ধ, এটাই 10 বেঙ্গল। আর এদের সাথে যারা আছে অন্যান্য ফোর্স তোমার সাবসেক্টরের, তারা সাবসেক্টর ফোর্স, এবং তুমি 2টারে কমান্ডার, কমান্ডিং অফিসার। সেই হিসাবে এটা কেমন আমাকে বললো এটা অর্গানাইজ করতে হবে, কারণ আমরা একটা আর্মি গঠন করতে হবে, বাংলাদেশ আর্মি। আমরা এই ইয়াতে কমান্ডারের নির্দেশ অনুযায়ী আমি অ্যাকর্ডিংলি সেখানে এই ডিফেন্সটা নিয়েছি। ফেনীর থেকে, ফেনীর উপর দিয়ে যেন চট্টগ্রাম থেকে কোনো সৈন্য ওইখান থেকে না আসতে পারে, সেই জন্য আমার লেফটে মোহরির ওই পারে ছাগলনাইয়া পোর্শনে সবুজ ব্রিজের কাছে পজিশন নিল জিয়াউর রহমান, ওয়ালি অ্যান্ড মাহফুজ প্যারাল টু মি। তার দায়িত্ব হচ্ছে চট্টগ্রাম থেকে যেন চট্টগ্রাম মিরসর হয়ে কোনো সৈন্য এদিকে যেন না আসে, সবুজ ব্রিজের দিকে না আসে। দ্যাট ইজ আমার ফ্ল্যাঙ্কের, এবং তারটা হচ্ছে নাম্বার 1 সেক্টর, আর আমি নাম্বার 2 সেক্টর খালেদের অধীনে। যখন 10 বেঙ্গল হয়ে গেল, জুনে যখন আমরা তুঙ্গে ছিলাম, সম্মুখ যুদ্ধ শুরু হয়ে গেল তাদের সাথে, তখন আমাকে ফার্স্ট উইক অফ জুন আমাকে ইন্ডিয়ান আর্মির সাথে কনসাল্ট করে আমাদের উসমানী সেক্টর কমান্ডার, ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইভেন ইন্দিরা গান্ধী সম্পৃক্ত ছিল আমাদের, তাজউদ্দিন বলেন বা অন্যান্য লিডারদের সাথে, একটা যৌথভাবে একটা সিদ্ধান্ত আসলো যে জাফর ইমামকে ওইখানে যে কমান্ডার আছে তাকে বলা হোক, কারণ তখন সোয়াত জাহাজ খালাস হচ্ছিল। সো এটা তারা যদি ট্রান্সপোর্ট করতে হয় বাড়তি সৈন্য, আর্মস অ্যামুনিশন, তা বাই ট্রেন অ্যান্ড বাই রোড, ফেনী ইজ দ্য অনলি ওয়ে। অ্যান্ড করলেন এই ফেনীর উপর দিয়ে আমরা, তখন আমি বললাম একটা পিপিলিগো যাবে না, তখন এই যুদ্ধটা কেউ জানে না। আমরা এখানে ডিফেন্স রেখেছি, সম্মুখ যুদ্ধ করতেছি, তাদেরকে রেইড এন্ড অ্যাম্বুশ করতেছি, ডেলি আমরা তাদেরকে মানে হিট অ্যান্ড রানে রেখেছি। কিন্তু ভেতরে আমি ডেভিয়েট হইনি আমার মেইন এইম থেকে, যে দায়িত্বটা আমাকে দিয়েছে আমার কমান্ডার ওসমানী, সেক্টর কমান্ডার ওসমানী, এবং ইন্ডিয়ান আর্মির এবং ইন্দিরা গান্ধী, তাদের পলিটিক্যাল সিদ্ধান্ত ছিল আমাদের
প্রধানমন্ত্রী তাজউদ্দিন এবং ইন্দিরা গান্ধীদের তোমরা ওইটা ব্লক করো আগে, চট্টগ্রাম থেকে যেন বাড়তি সৈন্য সামন্ত এগিয়ে দিয়ে না থাকে, কারণ এটার সাথে সম্পৃক্ত পুরো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। এখানে আমাকে হেল্প করতেছে খাজা আহমদ সাহেব, ফেনীর এমপি। খাজা আহমদের হেল্পটা ছিল স্বাধীনতা যুদ্ধে বিরাট অবদান। এইটা করিডোরটা ব্লক করাতে পুরো বাংলাদেশের চট্টগ্রাম থেকে কোনো বাড়তি সৈন্য সামন্ত তারা পাঠাতে পারে নাই, যেটা খালাস হচ্ছিল। এমনকি নোংরের অপেক্ষা যারা ছিল তারাও আর আসে নাই, কারণ ইট ইজ টোটালি ব্লকড। অ্যান্ড তাদের এই প্ল্যানটা টোটালি বানচাল হয়ে গেল। আমাদের এই পরিকল্পনা অল ব্রিজগুলো আমি ভেঙে দিয়েছিলাম, ব্লোন অফ। শস্যদেব ব্রিজ ফেনীর দূরে স্টেশনের কাছে, তারপর গুণবতী ব্রিজ লাকসামের কাছে, এধারে চট্টগ্রাম ঢাকার রেল লাইনে যে ব্রিজগুলো ছিল ইম্পর্টেন্ট, এগুলো ছাড়াও আরও ছোটো কালভার্ট এগুলো উড়িয়ে দিয়েছিলাম। তার বাজানগড় ব্রিজ 14 গ্রামের ইয়াতে, লাকসামের কেসু ব্রিজ, মানে মোটামুটি এই অপারেশনটা এটা সেকেন্ড ওয়ার্ল্ডে হয়েছিল। কমিউনিকেশন ডিসরাপ্ট করে, মানে ইয়াকে অপোজিশনকে মানে এনিমিকে মুভ করতে না দেওয়া, তাদের মুভমেন্ট সিজ করে দিলাম। যার জন্য আমরা বলি যে স্বাধীনতা যুদ্ধ, পুরো বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের যে 16 ডিসেম্বর যে বিজয় পেয়েছে, আত্মসমর্পণ করছে, এটাতে ত্বরান্বিত হয়েছে। এইখানে বিভিন্ন যুদ্ধের অবদান অনেক রয়েছে। বিলন যুদ্ধ সেই জন্য তাৎপর্য হচ্ছে, বিলন যুদ্ধ নট অনলি যুদ্ধ ইন ফেনী বিলোনিয়া, এটি যুদ্ধ যেটা রিলেটেড সম্পৃক্ত পুরো বাংলাদেশ লিবারেশন ওয়ারের সাথে, যেহেতু লিবারেশন ত্বরান্বিত হয়েছে আমাদের এই পরিকল্পনা, আমাদের এই জীবন যুদ্ধে। তারপর আমি বলবো প্রথম যুদ্ধ যেটা আপনি জিজ্ঞাসা করতেছেন ইম্পর্টেন্ট, এটা করতে গিয়ে আমি যে ডিফেন্সটা নিয়েছিলাম মুন্সিরহাটে, এখানে তারা প্রায় 1 ব্রিগেড একটা অ্যাটাক করেছিল, 1 ব্রিগেড সৈন্য নিয়ে, কমান্ডো ব্যাটালিয়ান 1 ব্রিগেড চিটগং থেকে নিয়ে, আমাকে উচ্ছেদ করতে পারলে তাই এই ব্লকেটটা তাদের সরে যাবে, করিডোরটা ওপেন হয়ে যাবে। তারা একটা ব্রিগেড অ্যাটাক করলো আমাকে জুন মাসে, 12 জুন একটা অ্যাটাক করলো, ওটা রিপাস করে দিলাম। নিয়াজি বিট্টাল 20 পাকিস্তানের বই লিখেছে, সেখানে সে লিখেছে দ্য 10 বেঙ্গল অ্যালং উইথ মুক্তিযোদ্ধারা সবাই মিলে আমাদের একটা ব্রিগেড অ্যাটাক বানচাল করে দিয়েছে। এই 17 জুনে তারা তখন আমাদেরকে 2টা ব্রিগেড দিয়ে অ্যাটাক করলো, আমাদেরকে 2টা ব্রিগেড অ্যাটাক করলো ফেনীর থেকে এসে চট্টগ্রাম কুমিল্লার পুরো ব্রিগেডগুলো চলে আসলো। এখন 21 তারিখের মধ্যে আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করবে। 2 ব্রিগেড সৈন্য নিয়ে আমাদেরকে অ্যাটাক করলো 21 তারিখে, চারিদিকে ঘেরাও, সামনে ট্যাঙ্ক, বহর প্রায় 100-র উপরে ট্যাঙ্ক, তারা পুরা ফেনী থেকে নিয়ে চিটগং ঢাকার পুরা ট্যাঙ্ক এখানে চলে আসছে। তখন আমাকে ইন্ডিয়ান আর্মি বললো, জাফর ইমাম ইউ আর গেট আউট, সো তোমরা সাহস করে বসে আছো, 1 সপ্তাহ আগে 12 তারিখে 12 জুনে তোমরা একটা ব্রিগেড অ্যাটাক রিপাস করে দিয়েছিল, যেখানে তারা 300 তাদের হতাহত হয়েছে। যখন অ্যাটাক করতেছিল, যখন তারা আমাদের 300-200 গজের মধ্যে 300 গজের মধ্যে আসলো, আমাদের বাইন্ড ফিল্ড ছিল সামনে, ঠিক বাইন্ড ফিল্ড, ওইটা আমি করেছিলাম আমার ট্রেনিং যেটা পাকিস্তানে পেয়েছিলাম। আমি শুধু পাকিস্তান, ইন্ডিয়া বলতো কী চাও জাফর ইমাম, আচ্ছা মাইন কত মাইন কি তুই খাবে নাকি, এত মাইন কেন? তো আমি হাজার মাইন নিয়ে শুধু পুচ্ছিলাম মাইন, যে তারা যখন অ্যাটাক করতো খুঁয়ের মতো ফুটতো মাইন। তাদের 300 হতাহত হয়েছিল এই ফার্স্ট ব্যাটল অফ বিলোনিয়াতে, এবং তারা পিছু হতে বাধ্য হয়েছে। 21 তারিখে তারা হেলিকপ্টার নিয়ে আসলো, প্যারাট্রুপার্স ড্রপ করলো আমার পিছনে 21 জুন, ঘেরাও করলো পিছন থেকে, ঘেরাও করলো। ইন্ডিয়ান আর্মি আমাদেরকে ভোর রাতের আগে 3টা পর্যন্ত ট্রাই করছে, ইউড্র। আমি জওয়ানদেরকে বললাম, জওয়ানরা কোনো স্যার আমরা ছাড়বো না, এদেরকে আমরা দেখে ছাড়বো স্যার, শেষ দেখে ছাড়বো। আচ্ছা সকাল ভোরে তো তারা এয়ার অ্যাটাক আসবে, তাদের মিগগুলো আসবে। যাই হোক, পরে আমরা সকালে ভোরের আগেই, আমরা 8 ঘন্টা আগেই আমরা আগে নির্ধারিত জায়গাগুলোতে আমরা উইথড্র করলাম, এই উইথড্রল ফর রিডিপ্লয়মেন্ট অ্যান্ড ফর ফার্দার অ্যাটাক। তারপরে আমার সেকেন্ড ব্যাটেলে তাদের সাথে, এই পাকিস্তান আর্মির সাথে তারা ঢুকলো, একটু ঢুকে আমাদেরকে নভেম্বর 5 নভেম্বরে আগেই তারা পজিশন নিল পরশুরাম চিতলিয়াতে। এইখানে আরেকটা ব্যাটেল হচ্ছে, সেকেন্ড ব্যাটেল, যেখানে আমরা প্লেন ড্রপ করেছিলাম। আমাকে তখন আমরা LMG MMG দিয়ে, এয়ারক্রাফট গান ছিল না, তারা এয়ার অ্যাটাক করতেছিল, 2টা এয়ার অ্যাটাক করছে। আমাদের ইন্ডিয়ান আর্মি, যেহেতু ওয়ার ডিক্লেয়ার করা নাই, 3 ডিসেম্বর আসে নাই, 3 ডিসেম্বর আগে অনেকে মনে করেন ইন্ডিয়ান আর্মি পুরা ইন্ডিয়ান ল্যান্ড ফোর্স আমাদের সাথে ছিল, আমাদেরকে সাহায্য করতেছিল, আমাদের সে বিভিন্ন অপারেশন অংশগ্রহণ করতেছিল, সেটা তো আনঅফিশিয়াল করতেছিল, তবুও লিমিটেড ওয়ে। কিন্তু এয়ারফোর্স এন্ড নেভি কুড নট বি এক্সপোজ, বিকজ 3 ডিসেম্বর ডিক্লারেশন হয় নাই, ওয়ার ডিক্লেয়ার হয় নাই। এবং এটা পাকিস্তানের কমপ্লেন ছিল যে এটা তো তারা যদি এটা ইন্ডিয়ান আর্মি জড়িত আছে, তো ইন্ডিয়ান আর্মি জড়িত সীমিত আকারে আমাদের সাথে ছিল, সেজন্য আমরা কৃতজ্ঞ আছি। কিন্তু আমাদের হিউজ মুক্তিযোদ্ধারা, দেশ আমরা স্বাধীন করেছি, এর জন্য তাদের
জ্যাকব বলে গেছে, যখন জ্যাকব ইন্টারভিউ করেছিল, যারাকে বলছে দিস ইজ ইউর ব্যাটেল, ইউ ফট অ্যান্ড ইউ ওয়ান ইট, নট আদারওয়াইজ। তোমরা যুদ্ধ করছো, তোমরা জয়ী হয়েছো, আমাদের সহযোগিতা। আপনার এই দুর্ধর্ষ যে নেতৃত্ব, যে অভিযান, সেগুলি স্যার আমরা শুনলাম। আমরা এখন আমাদের বিজয়ের 52তম বার্ষিকী আমরা পালন করছি। স্যার, 50 বছর পেরিয়ে 52 বছর পার হচ্ছে। এই 50 বছরে, 52 বছরে বাংলাদেশের অর্জনটা আপনি কি দেখছেন? বাংলাদেশের অর্জন হয়নি তা না, তবে আমি বলবো বঙ্গবন্ধু যদি থাকতো, বর্তমান যে অর্জন হয়েছে তার থেকে আরও বেশি হইতো, ডাবল হইতো। ইট ইজ ফ্যাক্ট, যদি বঙ্গবন্ধু জীবিত থাকতো। কারণ বঙ্গবন্ধুর স্বপ্ন বাংলাদেশে গড়ার আর স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্বপ্ন কিন্তু একাকার, অভিন্ন ছিল। এটা আমরা বঙ্গবন্ধু ওই দিন এটা বললে অনেকে বলবে দেন অত আওয়ামী লীগের হচ্ছে। আমরা বঙ্গবন্ধুকে তো আওয়ামী লীগ দেখতেছি না, শুধু বঙ্গবন্ধু যদি আমাদের এই দেশটা তো সে উপহার দিয়ে গেছে আমাদেরকে। স্যার, কেমন বাংলাদেশ দেখতে চান? আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? এইভাবেই আমরা সেদিন স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধুর আহ্বানে একই আমরা যুদ্ধ করছি। আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, হিংসা বিদ্বেষ ছিল না, কেন দলীয় সংকীর্ণতা ছিল না, কিছুই ছিল না। আজকে সেই জিনিসটার ঘাটতি আছে। এখন সেই জন্য আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় বৃহত্তম ঐক্য আমাদেরকে গড়ে তুলতে হবে, সবাইকে নিয়ে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। না হলে এখনও যে আমি বলছি প্রেতাত্মারা এখনও ঘাপটিয়ে বসে আছে, তাহলে একদিন আসবে যদি আমরা এটা একতাবদ্ধ না হয় মুক্তিযুদ্ধের চেতনায়, দলমত নির্বিশেষে সবাই যারা স্বাধীনতার পক্ষে শক্তি, এই প্রজন্ম যদি না বুঝে যুদ্ধটা কী করে আসলো, হঠাৎ করে তো আসে নাই, একটা চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা কাজ করছিল। সেই চেতনাকে যদি আমরা পুনরুজ্জীবিত না করি, চেতনাকে বৃহত্তম ঐক্য সৃষ্টি না করি চেতনার ভিত্তিতে, একদিন আসবে এই পাকিস্তানি ভাবধারা আবার দেশ চলে যাওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। আপনি পরবর্তী প্রজন্মের জন্য এই মুক্তিযুদ্ধের যাতে সঠিক ইতিহাসটা পরবর্তী প্রজন্ম জানতে পারে, সেজন্য আপনিও তো লেখালেখি করছেন। আমি একটা বই লিখেছি, আমি সেখানে আমার থিমটা হচ্ছে ইট ওয়াজ নেইদার এ 15 days ইন্দো-পাক ওয়ার নর এ 13 days ওয়ার। দ্যাট ইজ, এটা ইন্দো-পাক ওয়ারও ছিল না, এটা 3 ডিসেম্বর ওয়ার ডিক্লেয়ার হয়েছে, 16 তারিখে দেশ স্বাধীন হয়ে গেছে, এর 13 দিনের যুদ্ধে দেশ স্বাধীন হয় নাই। এটা 9 months ওয়ার। উই ফট ফর 9 months, 9 মাসের যুদ্ধে আমরা দেশ স্বাধীন করেছি, এবং বঙ্গবন্ধুর আহ্বানে। এবং সেটা তার স্বপ্ন, আমাদের স্বপ্ন একাকার ছিল। আজকে তাকে সেপারেট করে আপনারা কেউ একটা গ্রুপ অন্য এক ধরনের চেতনার কথা বলবে, আমরা এক ধরনের চেতনার কথা বলবো, সেটা বললে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত আসবে। সেটা যেন না আসে, প্রজন্মকে, এটার ওষুধ হচ্ছে, মহা ওষুধ হচ্ছে প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে। প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হলে যে প্রেক্ষাপটটা বলতে হবে, যে যুদ্ধটা হঠাৎ করে হয় না, রাতারাতি আসে নাই। স্বাধীনতা যুদ্ধ আমাদের কেন করতে হলো, কারা করছে? আমাদের বিরাট সেনাবাহিনী, 9টা বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, হাজার হাজার ইপিআর, আমাদের মুক্তিবাহিনী, ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা স্বপ্ন দেখছিল ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তারা এখন মেজর টেজর হইয়া রিটায়ার করছে। প্রায় 300 আমি চিনি, 300-র উপরে যারা নিজের প্রফেশন ভবিষ্যতে এটা করবে। যার জন্য একটা কথা আছে ব্যাঙ্গালোরে লেখা থাকে, আওয়ার ফিউচারটা, তোমাদের ভবিষ্যতের জন্য আমাদের বর্তমানকে উৎসর্গ করলাম। যারা যাওয়ার সময় সেই আর্তনাদটা আমরা এখনও শহীদের আর্তনাদ শুনি, যে আমরা তো আমাদের তো ভবিষ্যৎ ছিল, আমরা তো নাতি নতুন নিয়ে সংসার করতে চেয়েছিলাম, আমরা তো ছেলেপেলেরা ইউনিভার্সিটি পড়াতে চেয়েছিলাম, আমার নাতিটা একটা চাকরি পাবে, আমরা তো বিসর্জন দিয়ে আসছি দেশের জন্য। তাহলে তোমরা যে ওয়াদা করছিলা, সেই ওয়াদা কতদূর পালন করেছো? আজকে এই শহীদদের কাছে আমরা কিন্তু জবাবদিহি আছি, শহীদদের কাছে এবং বঙ্গবন্ধুর কাছে। আমাদের যদি সম্মান না থাকে সমাজে, ইউসি, এই যারা যুদ্ধ করেছে, তাহলে তো এই দেশে কোনোদিন বীর জন্মগ্রহণ করবে না। এটা কথা আছে, যে দেশ তার বীরদেরকে সম্মান দেখায় না, সঠিক বীরদের সঠিক ইতিহাস তুলে ধরে না, আমরা চলে যাও। আমরা তো ডিপার্চার লাউঞ্জে এমনি আছি, আমার সেক্টর কমান্ডার সবাই চলে গেছে, এখন আর শফিউল্লাহ চৌধুরী জীবিত আছে, রফিক জীবিত আছে। সেক্টর কমান্ডারের মধ্যে অর্ধেক চলে গেছে, আমি আর এই 5-6 জন জীবিত আছি। রাজনৈতিক সংগীনতার ঊর্ধ্বে বঙ্গবন্ধুর আদর্শকে, তার উন্নয়নের গতিধারাকে, যেটা যে স্বপ্ন উনি দেখে গেছিলেন এই দেশের উন্নয়নের জন্য, এই দেশকে আরও শক্তিশালী করার জন্য, যেটা উনি করে যেতে পারেন নাই, সেটা আমাদের প্রজন্মে জানাইতে হবে, এবং সেই আদর্শ অনুপ্রাণিত হতে হবে পুরো জাতিকে। তাহলে আমি মনে করব চেতনা সমুন্নত থাকবে। স্যার, আপনার এই প্রত্যাশা বাস্তবায়ন হোক, এটা আমাদেরও কাম্য। প্রিয় দর্শক, আমরা মুক্তিযুদ্ধের বীর ও বীরত্ব গাথা
অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমাদের সাথে আজকে তার বীরত্বের গল্প তুলে ধরেছেন জাফর ইমাম বীর বিক্রম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের মুক্তিযুদ্ধের বীর ও বীরত্বগাথা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।